প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফিলোসফি ডিএসসি A2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আমি অলরেডি তোমাদের গুরুত্বপূর্ণ 5 নম্বরের এবং 15 নম্বরের সাজেশান দিয়ে দিয়েছি। এই প্রশ্নগুলো আশা করি তোমরা অনেকেই পড়ছো, অনেকের বই রয়েছে এবং অনেকের বই নেই। আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই ইন ডিটেলে আলোচনা করে দিচ্ছি। তো তোমাদের একটা সমস্যা কি, তোমরা ভিডিও ভালো করে দেখছো না, চ্যানেল ফলো ঠিকমতো করো না, এবং তোমরা বারে বারে টেক্সট করছো, একই জিনিস জিজ্ঞেস করছো যেগুলো ভিডিওতে আমি বলছি ভিডিওতে আমি উল্লেখ করে দিচ্ছি, তোমরা শুনে নাও। কারণ এত ফোন রিসিভ করতে গেলে তোমাদের জন্য কিন্তু নোটস এবং সাজেশান তৈরি করা সম্ভব নয়। তাহলে আমি তোমাদের প্রত্যেকটা ফোন ধরছি, কথা বলছি, এবং নোটস আমি কিছু দিচ্ছি না এবং সাজেশানও দিচ্ছি না, তাহলে হয়তো তোমাদের ভালো হবে। তো তো এই জিনিসটা একটু মাথায় রাখো, আমাকে তো কাজ করতে দিতে হবে। তোমরা বারবার ফোন করছো, একই বিষয় নিয়ে জিজ্ঞেস করছো যে স্যার ওইটা ওই ভিডিওতে ওই উত্তরটা আমি বলে দিচ্ছি, যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো আমি তোমাদের নোটস কীভাবে পাবে সেগুলো বলছি। এবং যারা ফুল পিডিএফ নোটস নিতে চাও তারা সামান্য রেমুনারেশন বিনিময়ে কালেক্ট করে নিতে পারো, এবং যারা নিতে চাইছো না তারা ভিডিওগুলো ফলো করো। আমি অ্যান্সার তোমাদের দিই, এমন তো নয় আমি দিচ্ছি না। আমি গ্রুপে, তোমাদের অনেকে পার্সোনাল টেক্সট করছো, অনেকে গ্রুপে করছো, আমি সকলেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। একটু কোঅপারেট করতে হবে, না হলে তোমাদেরই সমস্যা হবে। আমাকে সময় দিতে হবে এতগুলো সাবজেক্টের। তোমাদের প্রত্যেকেই চাইছে, কেউ ডিএসসি A2 চাইছে, কেউ ডিএসসি A1 চাইছে, তাদের সকলকেই আমাকে দেখতে হবে। তো একটু তোমরা এগুলো বুঝতে হবে, ঠিক আছে? বারবার টেক্সট বা কল করলে সমস্যা হয়। একটু ভিডিওগুলো শোনো, সেখানে যে কথাগুলো বলছি ফলো করো, দেখবে তাতেই তোমাদের হবে। হ্যাঁ, ফোন করবে না কেন, নিশ্চয়ই করবে, কিন্তু অনেকে অতিরিক্তবার ফোন হচ্ছে, ঠিক আছে? তো দেখো, প্রশ্ন হচ্ছে উদারনৈতিক গণতন্ত্র বলতে কী বোঝো, আলোচনা করো। উদারনৈতিক গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে জনগণের মৌলিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং আইন দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা গুরুত্ব পায়। এটি জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হয় এবং সাধারণত একটি সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হয়। উদারনৈতিক গণতন্ত্রের মূল লক্ষ্য হলো জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের অধিকার সংরক্ষণ করা। বৈশিষ্ট্যসমূহ: জনগণের সার্বভৌমত্ব, জনগণই সর্বময় ক্ষমতার উৎস। আইনের শাসন, রাষ্ট্রের প্রতিটি নাগরিক এবং সরকার আইন মেনে চলতে বাধ্য। ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশ, ধর্মচর্চা এবং সংগঠনের স্বাধীনতা। নির্বাচিত সরকার, জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করা হয়। সংবিধান, একটি লিখিত সংবিধান থাকে যা নাগরিকদের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে। উদাহরণ: উদারনৈতিক গণতন্ত্রের উদাহরণ হিসাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ভারতের মতো দেশগুলো উল্লেখযোগ্য, যেখানে ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক পদ্ধতি বজায় থাকে। উপসংহার: উদারনৈতিক গণতন্ত্র মূলত ব্যক্তির স্বাধীনতা ও জনগণের অধিকারের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি শাসন ব্যবস্থা। এটি সাম্য, স্বাধীনতা এবং ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে জনগণের কল্যাণ সাধন করে। তারপর দেখো আমাদের পরবর্তী প্রশ্ন, সাম্যবাদ বা সমভোগবাদের মূল বক্তব্য কি, ব্যাখ্যা করো। সাম্যবাদ বা সমভোগবাদ হলো এমন একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মতবাদ যা সমাজে শ্রেণীহীন ও বৈষম্যহীন এক ব্যবস্থার কথা বলে। এর মূল লক্ষ্য হলো সম্পদের সমবণ্টন এবং ব্যক্তিগত সম্পত্তির বিলুপ্তি ঘটিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠা করা। সাম্যবাদের মূল বক্তব্যগুলি হলো: শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা। সাম্যবাদী ধারণায় বিশ্বাস করা হয় শ্রেণী বৈষম্য সমাজে শোষণ ও অসাম্যের জন্ম দেয়। এটি দূর করতে সমাজকে শ্রেণীহীন করতে হবে। সমান সম্পদ বণ্টন। ব্যক্তি নয় বরং সমাজ হবে সম্পদের মালিক। সকলের জন্য সমান সুযোগ ও সম্পদ নিশ্চিত করা হবে। শ্রমের মর্যাদা ও সমতা। প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং তার প্রয়োজন অনুযায়ী সুবিধা পাবে। বৈষম্যের বিলোপ। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূর করে সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা জনগণের হাতে কেন্দ্রীভূত করা। ব্যক্তিগত মালিকানার পরিবর্তে উৎপাদনের উপকরণ ও সম্পদের উপর জনগণের সম্মিলিত অধিকার নিশ্চিত করা। এটি মূলত শোষণহীন, সমতা ভিত্তিক সমাজ গড়ার একটি আদর্শ, যা কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলস এর তত্ত্ব দ্বারা প্রভাবিত। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, আমরা সংঘের সদস্য কিন্তু প্রতিষ্ঠানের সদস্য নই, ব্যাখ্যা করো। আমরা সংঘের এই সদস্য কিন্তু প্রতিষ্ঠানের সদস্য নই বাক্যের মাধ্যমে সংঘ ও প্রতিষ্ঠার মধ্যে সম্পর্কের পার্থক্য তুলে ধরা হয়েছে। এখানে সংঘ বলতে সাধারণত কোনো নির্দিষ্ট সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক সংগঠন বোঝানো হয়, আর প্রতিষ্ঠান বলতে কোনো স্থায়ী কাঠামোবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠানকে বোঝায়। ব্যাখ্যা: সংঘের প্রাথমিক ধারণা: সংঘ মূলত একটি গোষ্ঠী বা দল যারা একই আদর্শ, উদ্দেশ্য বা মতাদর্শ নিয়ে একত্রিত হয়। এটি আনুষ্ঠানিক হতে পারে বা নাও হতে পারে। প্রতিষ্ঠানের কাঠামো:
প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট কাঠামো এবং নিয়মের অধীনে পরিচালিত হয়। এটি একটি স্থায়ী সংগঠন যার একটি নির্দিষ্ট লক্ষ্য ও দায়িত্ব থাকে। পার্থক্য: সংঘের সদস্য দ্বারা বা সদস্য হওয়া মানে শুধুমাত্র সেই গোষ্ঠীর কার্যক্রমে অংশগ্রহণ বা সমর্থন করা, কিন্তু প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেতে হয় এবং দায়িত্ব পালন করতে হয়। উদাহরণ: একজন ব্যক্তি একটি রাজনৈতিক দলের সমর্থক বা সংঘের সদস্য হতে পারেন, কিন্তু তিনি যদি সেই দলের পরিচালনা কমিটির সদস্য না হন তবে তাকে প্রতিষ্ঠানের সদস্য বলা যাবে না। উপসংহার: আমরা সংঘের সদস্য কিন্তু প্রতিষ্ঠানের সদস্য নই বলতে বোঝানো হয়েছে যে আমরা একটি দলের বা গোষ্ঠীর সাথে যুক্ত, কিন্তু সেই গোষ্ঠীর আনুষ্ঠানিক কাঠামোর অংশ নই। এটি দায়িত্ব বা সংস্থার সাথে সরাসরি জড়িত না থাকা বোঝায়। ঠিক আছে, এই যে আজকে আলোচনা করলাম 3টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম। এই প্রশ্নের উত্তর তোমরা গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে, যারা গ্রুপে জয়েন রয়েছো তোমরা গ্রুপ থেকে নিয়ে নেবে, এবং গ্রুপের লিঙ্ক তোমাদের কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে, সেখান থেকে লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।